না সবকিছুতে আমি বলবো যে গ্রাফটা নিচের দিকে গেছে। আমরা তো র্যাঙ্কিং দেখছি যে ধরেন টেস্টে কোথায় গেছি, ওয়ান ডেতে আমরা 10-এ গেছি, র্যাঙ্কিং দেখছি। তবে ওভারঅল আপনি হ্যাপি কিনা, আপনি একজন সাংবাদিক হিসেবে বলেন, আমি খেলোয়াড় হিসেবে বলেন, বিগত কয়েক মাস বা কয়েক বছরের পারফরমেন্স যদি বাংলাদেশ টিমে কিন্তু গ্রাফ উপর দিকে যাচ্ছে না, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হচ্ছে না। তো সব কিছু মিলে আপনি নিজেই বুঝতে পারবেন যে বাংলাদেশ টিম ভালো খেলছেন। আজকে যদি দেখেন যে বাংলাদেশের খেলাগুলো হচ্ছে, স্পন্সর পাচ্ছেন না আপনি, হ্যাঁ, টিভি দেখাচ্ছে না, ভালো চ্যানেল দেখাচ্ছে না, তার মানে বুঝে যেতে হবে মার্কেটটা আসতে কিন্তু পারফরমেন্স হচ্ছে না বলে নাই। এই পারফরমেন্সে আপনি পাকিস্তানকে হারাই দেন, এই যে যে খেলা সিরিজে খেলতে হবে পাকিস্তানকে হারাই দেন, আরব আমিরকে হারাই দেন, দুটো তিনটা সিরিজ ভালো খেলেন, দেখবেন যে সমস্ত মার্কেট আবার গরম হবে। তো তার মানে বুঝতে হবে পারফরমেন্স ভালো হচ্ছে। দিন শেষে অ্যাট দ্য এন্ড আপনি কাকে টাকা, কার জায়গায় টাকা ইনভেস্ট করবেন। একটা ভালো নায়কের আপনি সিনেমা মুভি দেখতে যাবেন, একটা ভালো মুভি দেখতে যাবেন, তো মুভি যদি ভালো না হয়, নায়ক যদি ভালো না থাকে, তাহলে তো আপনি মুভিতে টাকা ইনভেস্ট করবেন না। তো আপনার খেলার যে মেন কনসেপ্ট, যে খেলার যে মেন টার্গেটটা, খেলাই যদি ভালো না হয়, তো কে ইনভেস্ট করবে এখানে? তো টিভি আলাদা স্পন্সর করবে না, বা প্রাইভেট পাবলিকরা স্পন্সর করবে না, মানুষ গ্যালারিতে যে খেলা দেখবে না। মেন যে সাবজেক্ট সেটাকে ভালো করতে হবে। চ্যালেঞ্জিং না, আমি বলবো যে বাংলাদেশের জন্য প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং। বাংলাদেশ কেন নিজেকে ইমপ্রুভ করবে না? বাংলাদেশের যে একটা অবস্থা বিগত কয়েক বছর ধরে যদি আপনি দেন পারফরমেন্স, বাংলাদেশের উচিত যে ওয়ান বাই ওয়ান আমরা একটা তো লং টার্ম প্ল্যান, যে আমি কী করে আমার গ্রাফটাকে পারফরমেন্সের ইন্ডিভিজুয়াল এবং দেশের পারফরমেন্সকে ডেভেলপ করব। আর হচ্ছে ওয়ান বাই ওয়ান আমরা ম্যাচে জিতা, হ্যাবিট তৈরি করা। যখনই আপনি ম্যাচ জিতবেন দেখবেন যে টিমের কন্ট্রিবিউশন প্লেয়ারদের ভালো হবে, তো তখন আপনার কনফিডেন্সটা বাড়বে। আরব আমিরাতে আমার কাছে মনে হয় যে যে এই সিরিজটা খেলবে এখানে প্রত্যেকটা ম্যাচ জিতে সিরিজটা জিতা আপনি কনফিডেন্সটা বিল্ড আপ হবে। পরে পাকিস্তানের সাথে যদি খেলেন তখন কিন্তু আপনি কনফিডেন্সটা নিয়ে যাবেন, প্লেয়ার পারফর্ম করলো, ব্যাটসম্যান বোলার ফিল্ডার ভালো করলো, তখন আস্তে আস্তে সিরিজ দিয়ে টপকায় টপকায় 1 সিরিজ 2 সিরিজ করতে করতে দেখে আপনি যে ভালো জায়গায় পৌঁছাবেন। এটাই বাংলাদেশের এরকমই প্ল্যান হওয়া উচিত। কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আপনি মেন্টালি আপনি ভেঙে পড়বেন, তো কিন্তু পাকিস্তানে যাবার ভালো খেলতে পারবেন না। কারো উসিলাই কারো আপ অ্যান্ড ডাউন হচ্ছে না, এটা হচ্ছে আমার মনে হয় যে দেখেন ক্রিকেটের খারাপ খেলার জন্য পিছনের দিকে আছে। ক্রিকেট নিজেই খারাপ, মানে খারাপ খেলার জন্য তার দর্শক হারাচ্ছে, স্পন্সর আছে, মার্কেটটা হারাই ফেলছে। ফুটবল আমি বলবো আপ হয়েছে বিকজ হচ্ছে হামজা, উনি আসছেন বাংলাদেশের সুপার প্লেয়ার, বাংলাদেশের একটা ব্র্যান্ড, এবং তার জন্য অনেক স্পন্সর এগিয়ে আসছে। ফুটবল ফেডারেশন লাভ নতুন করে আবার চাঙা হয়েছে, নতুন বোর্ড প্রেসিডেন্ট আসছে ফুটবল প্রেসিডেন্ট, উনি খুব ডাইনামিক। আমার কাছে মনে হয়, মানে ওনার মধ্যে অনেক ইচ্ছা ভাবনা চিন্তা ভাবনা আছে যে ভালো কিছু করবে, সব কিছুই ভালো, এটা দরকার আছে এরকম। একটা সময় আমার কাছে মনে আছে, আমি যত জানি যে ফ্রান্স এরকম একটা পলিসিতে ছিল। ফ্রান্সে কিন্তু দেখবেন যে নিজস্ব প্লেয়ার খুব কম ছিল নিজের দেশের, ওনারা আসতে পাশাপাশি যে মানে ওই যে পাশের দেশগুলো থেকে অনেক প্লেয়ারগুলোকে ওখানে সিটিজেনশিপ দিয়ে ওদের লিগ খেলায় ওই দেশের হয়ে খেলেছিল, দিয়ে ফ্রান্স যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, ফ্রান্সের লোকালি ফুটবল জনপ্রিয় হয়ে গেল। তো হামজা মতো প্লেয়ার যদি এরকম 2-1টা প্লেয়ার আমাদের যদি বিদেশ থেকে এরকম বাংলাদেশি যারা বংশোদ্ভূত যারা আছেন, তারা যদি সেই বাংলাদেশের ব্র্যান্ডকে ডেভেলপ করে, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের ফুটবল প্রেমী ভরা। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে, ইউরোপিয়ান লিগ দেখে, ফুটবল পাগল প্রেমী। কিন্তু শুধু একটু অবকাঠামোগুলো দরকার, স্কুল ক্রিকেটগুলো ভালো করা, স্কুল ফুটবলগুলো ভালো করা, তারপরে ক্লাব ফুটবলগুলো ভালো করা, জেলার টুর্নামেন্টগুলো করা, সব কিছুই প্ল্যানিংয়ের মধ্যে আপনি সুন্দর আছে। কিন্তু পরিকল্পনা করলে তো হবে না, ভালো মানুষজন দরকার। আপনি রুট লেভেলে আমাদের দলীয় কারণে, রাজনীতির কারণে সবগুলা মানে নষ্ট হয়ে যায়। আপনি রাজনীতির লোকই আসবে, কিন্তু ধরেন স্পোর্টস পছন্দ করে যে সরকার আসবে, বা যে রাজনীতির লোকরা আসবে সরকারে, তাদেরই লোক আসুক সমস্যা নাই, কিন্তু তাদের স্পোর্টসকে পছন্দ করে, স্পোর্টসকে ভালোবাসেন, স্পোর্টসকে দিতে চান, এরকম মানুষগুলো আসলে ভালো। প্রবলেম হয় ওখানে ব্যবসায়িক খারাপ মানুষ ঢুকে, টাকা নেওয়ার জন্য চলে আসে, তারা ফেস দেখানোর জন্য চলে আসে, তারা ওই স্পোর্টসকে ডেভেলপ প্রমোট করার জন্য আসে না, তারা নিজের স্বার্থের জন্য আসে। সেই সব মানুষগুলো এসে পুরা আপনার জেলা থেকে শুরু করে উপজেলা বলেন, আপনার বিভাগ বলেন, সব জায়গায় কুলসিত করে দেয়। ফলে আপনার টপ ম্যানেজমেন্টে যে ভালো কিছু করতে পারবে না। ফুটবল ফেডারেশন যতই ভালো কিছু চিন্তা করবে না কেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভালো রিক্রুটমেন্ট না হবে, ডিফিকাল্ট। ফার্স্ট ম্যাচ হারাটা আসলে তো মানে আমি নিজেও ভাবি না যে টেস্ট ম্যাচে হারবে, এবং ব্যাটিং বিপর্যয় ছিল খুব খারাপ। তো সব কিছু মিলে বাংলাদেশের হোম গ্রাউন্ডে খেলা, সেটা যে উইকেটেই খেলে না কেন আমার কাছে মনে হয় বাংলাদেশের জেতা উচিত। বিকজ জিম্বাবুয়ে টিম একটা ভঙ্গুর টিম, আমার কাছে সবসময় মনে হয়। জিম্বাবুয়ে টিমে যখনই একটা ভালো প্লেয়ার খেলা শুরু করে, সে আস্তে করে সুইচ করে চলে যায় ইংল্যান্ডে খেলতে, আর জিম্বাবুয়ে টিমের জন্য খেলে না। কতবার যে তারা শুধু প্লেয়ার চেঞ্জ হয়েছে। জিম্বাবুয়ের টিমটা হচ্ছে বাংলাদেশের বরিশাল টিম। আমি যখন ছোটোবেলা থেকে খেলি, যখন ন্যাশনাল লিগ খেলি,
ঢাকার সমস্ত প্লেয়াররা যারা যারা সুযোগ পেত না বরিশাল টিমে খেলাতো ক্রিকেট বোর্ড। তো যখন বরিশাল টিমে খেলতো, যখনই সে বরিশাল টিমে খেলতে 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 3-4 বছর 5 বছর খেলার পরে যখনই মানুষ হতো, তখন আবার ঢাকা টিমে নিয়ে নিত। আপনি ঠিক এরকমই যে জিম্বাবুয়ে টিমে দেখবেন যে, আমি বর্ণময় সময়ের কথা বলছি না, ওখানে সাদা মানুষ ফ্যামিলি যারা আছেন, তারা যারা খেলে স্ট্যাবলিশ হয়, আস্তে করে চলে যায় ইংল্যান্ডে, পাড়ি দিয়ে চলে যায় ইংল্যান্ডের কাউন্টি খেলে, ইংল্যান্ডের বেশিরভাগ সেটেল হয়, ইংল্যান্ড টিমে খেলার চিন্তা করে বা ইংল্যান্ডের ওই সাইডে কাউন্টি খেলার চিন্তা করে। জিম্বাবুয়ের জন্য আর খেলে না পরবর্তী সময়ে। তো এই জিম্বাবুয়ে প্লেয়ার তৈরি করে প্রোডাকশন করে চলে যায়, প্লেয়ার তৈরি করে প্রোডাকশন করে চলে যায়, আন্দোলন হয় বা কিছু হয় রেভিনিউর জন্য, যখন পায় না তখন চলে যায় ইংল্যান্ডে, কাউন্টি খেলে অনেক টাকা পায়। তো আলটিমেটলি আমাদের বরিশাল টিমের ঠিক একই অবস্থা। তো গোটা ওয়ার্ল্ডে আমার মনে হয় যে স্পোর্টসের ক্রিকেটের অনেক ধস নেমেছে, ক্রিকেটের আপনি যদি দেখেন স্পন্সর দিক দিয়ে অনেক ধস নেমেছে। একটা জিনিস হচ্ছে আরব আমিরাত টিম কিন্তু বলবো যে হায়ার করা টিম, তাদের কিন্তু স্থানীয় প্লেয়ার নাই। ওখানে ইন্ডিয়ান প্লেয়ার আছে, পাকিস্তানি প্লেয়ার আছে, শ্রীলঙ্কান প্লেয়ার আছে, বিভিন্ন দেশের প্লেয়ার নিয়ে আরব আমিরাত, তাদের নিজস্ব প্রোডাকশন নাই। তো অনেক প্লেয়ার আছে যারা হয়তো তাদের নিজের দেশে আর সুযোগ পাচ্ছে না, ক্যারিয়ার নাই, তারা চিন্তা করে যে তাহলে আমি একটা অন্য দেশের হয়ে খেলি, ওখানে হয়তো জব করব, প্লাস হচ্ছে ওখানে দেশের হয়ে রিপ্রেজেন্ট করবো। তো এইখানে বেশ কিছু প্লেয়ার থাকে যারা কোয়ালিটি প্লেয়ার, যেমন তো দেখবেন যে অনেক ভালো ভালো প্লেয়ার থাকে, এবং টি-20 ফর্মেটে খেলা, তারা খুব মারামারির খেলা খেলতে পারে এবং স্ট্রং, বিশেষ করে পাকিস্তানি প্লেয়াররা যারা আছে বা ইন্ডিয়ান প্লেয়াররা, অনেকে দেখবেন যে হয়তো ইন্ডিয়াতে ফার্স্ট ক্লাস খেলেছে, আন্ডার 19 খেলেছে, হয়তো সুযোগ পায় না, আর ক্যারিয়ার নাই, চলে গেছে ওখানে। পাকিস্তানেও আছে অনেকে, হয়তো বিভিন্ন লাহোরে পেশোয়ারে খেলতো, লিগ চলে গেছে ওখানে। তো এরকম অনেক প্লেয়ার আছে, বাট আমি বলবো না যে আমাদের চেয়ে বেটার টিম, আমরা ট্যাকটিক্যালি টেকনিক্যালি অনেক সাউন্ড টিম, বাট ওইখানে একটু ওরা পাকিস্তানি স্টাইলে খেলতে পছন্দ করে। শর্টার ভার্সনের জন্য খুব ভালো টিম আরব আমিরাত, শর্টার ভার্সনের জন্য। আপনি ওয়ানডে খেলবেন হয়তো ওটা পারবে না, বা টেস্ট খেলবেন হয়তো পারবে না, কিন্তু শর্টার ভার্সনের জন্য এই ধরনের টিম খুবই ইউজফুল টিম। যেমন হচ্ছে যে আফগানিস্তান টিম শর্টার ভার্সনের জন্য খুবই ইউজফুল, হেলদি টিম, বিকজ মানে লড়াকু, মনোযোগ, মানে কী বলবো, মানে স্ট্রং কলিজা, এই জিনিসগুলো কাজ করে। 120 বলের খেলা, আপনি বলে যদি ব্যাটে বলে ঠিক মতো লেগে গেছে, এদিক দিয়ে মারলেন থার্ড ম্যান দিয়ে 4, এখানে মারছেন ওদিক দিয়ে পয়েন্ট দিয়ে 4, এরকম হয়ে যায় টি-20 ফর্ম্যাটে। আপনি বেসিক খেলে অনেক সময় হয় না। তো ওই জিনিসগুলো হচ্ছে টি-20 ফর্ম্যাটের ছোটো টিম 18 এবং 20-এর মধ্যে পার্থক্য নাই, বা 16-20-এর মধ্যে পার্থক্য নাই, যে যার ভালো দিন সে জিতে যায়।